বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস বলছিলাম। অক্ষয় তৃতীয়াতেই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং রথযাত্রায় সোনার ঝাড়ু বানিয়ে দেবেন খোদ মুখ্যমন্ত্রী। যখন বাংলাদেশে এরকম হিন্দুদের প্রতি আহ অত্যাচারিত হচ্ছেন হিন্দুরা, এবং বিজেপি এবং অন্যান্য সমস্ত সনাতন ধর্মী মানুষজন যখন রাস্তায় নেমেছেন, ঠিক সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন দীঘার মন্দিরে, এবং সেখানে তিনি বলছেন 3 মাসের মধ্যেই মন্দিরের কাজ শেষ হবে এবং অক্ষয় তৃতীয়া মন্দিরের উদ্বোধন হবে। আগামী বছরে দীঘায় শুরু হবে রথযাত্রা, এবং মন্দির পরিদর্শনের পরে বুধবার দিন কেমন হবে মন্দির সেই নীল নকশাও স্পষ্ট করেছেন। সঙ্গে রথযাত্রা সোনার ঝাড়ু বানিয়ে দেবেন, এবং সেই জন্য তিনি নিজের অ্যাকাউন্ট থেকে অনুদান দেবেন 5 লক্ষ টাকা, এবং সেই ঝাড়ু বানিয়ে দেবে ইসকন। এবং শুধু তাই নয়, আহ বুধবার দিন যখন তিনি মন্দির পরিদর্শনে গেছেন, সেখানে মুখ্য সচিব, জেলা শাসক অর্থাৎ প্রশাসনিক লোকজন ছাড়াও ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসকে তিনি নিয়ে গেছেন, এবং তিনি বলেছেন যে এই মানে ইসকন মন্দিরে তিনি এবারে আগামী অক্ষয় তৃতীয়ায় যে উদ্বোধন হবে, উদ্বোধনের পরে রথযাত্রায় দীঘার মন্দিরে থাকবেন মুখ্যমন্ত্রী, এবং উল্টো রথেও ইসকনের রথে যাবেন তিনি। তা ইসকনের ভাইস প্রেসিডেন্টও আসবেন দীঘার মন্দিরে। পুজোর 48 ঘন্টা আগে দীঘায় পৌঁছে যাবেন তারা। অর্থাৎ একটা জিনিস দেখা গেল, এবং শুধু তাই নয়, যেটা বলা হচ্ছে যে মন্দির পরিচালনায় মুখ্য সচিবকে মাথায় রেখে ট্রাস্টি বোর্ড, এবং সেই ট্রাস্টি বোর্ডে যেরকম প্রশাসনিক লোকেরা থাকবেন, সেই সঙ্গে থাকবেন ইসকন এবং সনাতন ধর্মের প্রতিনিধিরা। আমরা কিছুদিন আগে সম্প্রতি যে ইস্যুটা করেছিলাম, যে বিজেপি বাংলাদেশ ইস্যুতে যেভাবে পথে নেমেছে, সেই ইস্যুতেই কোথাও কি হিন্দু ভোট নিয়ে তৃণমূল ভয় পাচ্ছে? সেই জায়গাটা থেকে কি এই সময় ঠিক দীঘায় মুখ্যমন্ত্রী গেলেন, তাহলে কি আগামী 26-এর নির্বাচনে হিন্দু ভোট কে টানার একটা কৌশল মমতা বন্দ্যোপাধ্যায়ের? আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন অরূপকালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, যেটা বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় গেছেন, পুরীর আদলে জগন্নাথ মন্দির, তার উদ্বোধন হবে আগামী অক্ষয় তৃতীয়ায়, এবং প্রশাসনিক আধিকারিকরা তো ছিলেন, সেই সঙ্গে ছিলেন ইসকনের তরফে রাধারমন দাস। তিনি ঘোষণা করেছেন যে যে এই যে ট্রাস্টি বোর্ড তৈরি হবে, সেখানে ইসকনের প্রতিনিধি, সনাতন ধর্মের মানুষজনও থাকবেন। প্রশ্ন এখন এখানে, ঠিক এই সময়টাকেই কেন মুখ্যমন্ত্রী বেছে নিলেন, যখন বাংলাদেশে হিন্দু নিধন চলছে এবং তা নিয়ে একটা বিরাট বিতর্ক, এবং বিজেপি তাই নিয়ে মাঠে নেমেছে? তো আবারও কি সেই একই, মানে 2026 যে হিন্দু ভোট, সেটাকে এনক্যাশ করতে কি মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে মাঠে নামবেন? দেখো, রাজনীতিতে বিপ্লব সবার আগে যেটা নির্ভর করে হচ্ছে টাইমিং। রাজনীতির টাইমিংটা হচ্ছে আসল। কোন সময় রাজনীতিকরা তুন থেকে কোন অস্ত্র বার করবে, সেটাই হচ্ছে সেই রাজনীতিকের পরিচয়। তো ইদানিং আমরা কি দেখছি, পশ্চিমবঙ্গে ধরো যে সমস্ত ইস্যুজ আছে, প্রাইস রাইজ বা এগুলো পেছনের সারিতে চলে গেছে। তুমি জানো যেভাবে এবার আলুর দাম বেড়েছে, শাকসবজির দাম বেড়েছে। কি রাজনীতির পাতে আলু নেই, রাজনীতির পাতে মন্দির আর মসজিদ আছে সেখানে। এবং ইদানিং যেটা হচ্ছিল সেটা হচ্ছে বাংলাদেশে একের পর এক ইসকন মন্দির ধ্বংস হয়েছে, হিন্দুদের উপর নির্যাতন হয়েছে, তারপরে সেখান থেকে হিন্দুরা অনেকে চলে এসেছেন এখানে, এবং তারপরেও নির্যাতন থামছে না, এখনো চলেই যাচ্ছে। তো এই অবস্থায় তৃণমূল কংগ্রেস প্রথমে অনেক দিন চুপচাপই ছিলেন, তারা কোনো কথা বলেননি। কিন্তু যতই সময় যাচ্ছে তত কিন্তু বিজেপি এখানে তাদের আন্দোলন অনেক তীব্র করছে। কারণ ওখানে হিন্দুদের ওপর যে নির্যাতন হলে সেই হাওয়া পশ্চিমবঙ্গে এসেও পড়ছে। ফলে স্বাভাবিকভাবেই বিজেপি সেটা তাদের রাজনৈতিক জমি উর্বর করার কাজে লাগাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বুঝে উঠতে পারছিলেন না যে আর কি এই যে যে হিন্দুদের ওপর যে
অত্যাচার হচ্ছে সেখানে কতটা এগোনো উচিত বা কতটা উনি ব্যালেন্সের খেলা খেলছিলেন, ব্যালেন্স করছিলেন উনি। তাই জন্য উনি বললেন যে সংখ্যালঘুদের ওপর যেখানেই নির্যাতন করা হয় সেটাই আর কি নিন্দাযোগ্য, বা সেটা সমর্থন উনি করেন না। অর্থাৎ সংখ্যালঘু বাংলাদেশের নির্যাতন আর সংখ্যালঘু ভারতের নির্যাতনকে তিনি এক করে দিয়েছিলেন, যে হ্যাঁ, এখান থেকেও প্রচুর মুসলমানরা আহ, আর কি নিপীড়িত হয়ে অন্য দেশে চলে যাচ্ছেন বা পালিয়ে যাচ্ছেন। হ্যাঁ, নিশ্চয়ই এখানে দুই একটা ঘটনা ঘটেছে, কিন্তু আর কি এরকম ওখানে যেমন একটার পর একটা মন্দির ধ্বংস হচ্ছে, কিন্তু এখানে কিন্তু কি মুসলিমদের উপাসনালয় সেই আঘাত কিন্তু আমরা দেখিনি সেখানে দাঁড়িয়ে, বা তারা চলে যাচ্ছেন। কিন্তু পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বুঝলেন যে এখানে দেখো, এখানে ভোটের যদি 3 to 4% ভোট বিজেপি বেশি করতে পারে, তাহলে কিন্তু সিনারিওটা ঘুরে যাবে। এবং বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মুসলিম ভোটের কনসলিডেশন 90% হয়ে গেছে, এর থেকে ওনার মুসলিম ভোট আর পাবে না, বাড়ার কোনো জায়গা নেই, পুরো কনসলিডেশনটাই ওইদিকে। কিন্তু হিন্দু ভোটের যদি কনসলিডেশন উল্টো দিকে হয়, তাহলে কিন্তু সেটা চাপের। এবার মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন না আর কি রাস্তায় নেমে মিছিল করতে, এটা তিনি পারবেন না। কারণ আগের দিন তুমি দেখলে বিধানসভাতেই বলে দিল উনি মিছিল করবেন না, অনেকে বলেছিল, কিন্তু তাতে গোলমাল বাঁধতে পারে বলে উনি মিছিলটা করছেন না। তাকে বিজেপি বা অন্যরাও ক্রমাগত বলে যাচ্ছে উনি আপনি রাস্তায় নামুন, রাস্তায় নামুন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন না। কিন্তু একই সঙ্গে তাদের হিন্দুদের বার্তা দেওয়াও দরকার। তাই জন্য তিনি আর কি এই মন্দিরটা অক্ষয় তৃতীয়ার দিনই উনি বলেছেন যে উদ্বোধন করবেন। এবং ইন্টারেস্টিংলি সেখানে উনি ট্রাস্টি হিসাবে যে ইসকন বা এদের রেখেছেন, যে ইসকন মন্দিরের ওপর হামলা হচ্ছে, সেই ইসকনকে রেখে উনি একটা কিন্তু আর কি মেসেজ দিতে চেয়েছে। মেসেজটা খুব পরিষ্কার, লাউড অ্যান্ড ক্লিয়ার। দেখো, আমি তোমাদের পাশে আছি, যে যাই বলুক, হিন্দুরা নির্যাতন হলে আমি পাশে আছি। তুমি দেখবে সেখানে দাঁড়িয়েও আজকের দিনে উনি যখন প্রেস মিট করেছেন উনি বলেছেন এটা কেন্দ্রের দেখা উচিত, কেন্দ্র কেন আরো শক্ত হচ্ছে না। ফলে উনি বুঝতে পারছেন যে তার হাওয়াটা আসছে, সেই হাওয়াটা তিনি আটকানোর চেষ্টা করছেন। এর মধ্যে বুমেরাং হয়ে গেছে কি, যে তোমার ভরতপুরের যিনি তৃণমূল এমএলএ, তিনি সরাসরি বাবরি মসজিদের কথা বলেছেন, হুমায়ুন। হুমায়ুন যেখানে বাবরি মসজিদের কথা বলছেন, তখন সেটা দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মুসলিম তোষণের অভিযোগ আছে, সেটা আরো বেশি করে গায়ে আটকে যায়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বাবরি মসজিদ বা আর কি বলার পরও উনি কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা বলেননি, এখনো পর্যন্ত। বা এটা আমি করব না বা যাব না, হুমায়ুন মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্বোধন করতে ডাকবেন। এটা আগে আগে গেলেও বিপদ, পিছলেও বিপদ, এখান থেকে তিনি বেরোতে পারবেন না। কারণ তাই জন্য হুমায়ুন যখন বলেন 30%কে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, তখনও কিন্তু তৃণমূল তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। তৃণমূল তাকে শোকজ করেছে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন উনি মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী করবেন, কিন্তু তাকে কিন্তু শোকজ বা সাসপেন্ড কিছুই করেননি এই কথা বলার জন্য। অথচ মিঠুন চক্রবর্তী তার বিরুদ্ধে কিন্তু ওই বিজেপির মঞ্চে যখন বলেছিল যে এই হুমায়ুনের পাল্টা, তখন তার বিরুদ্ধে কিন্তু এফআইআর হয়েছে, অথচ হুমায়ুনের বিরুদ্ধে কোনো কথা কথা হয়নি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবার সমস্যা হচ্ছে এই ব্যালেন্স করা। তাই জন্য হিন্দু হিন্দু করতে হবে, আর ব্যালেন্স করার জায়গাটা তোমাকে যদি রাখতে হয়, হিন্দুদের কাছে একটা বার্তা দিয়ে যেতে হবে যে আমি তোমাদেরই লোক, বিপ্লব। তো এই জায়গা থেকেই এখন দেখার যে আমি তোমাদেরই লোক, সেটা কি কোন দিকে, বাংলাদেশের সংখ্যালঘু নাকি এদেশের সংখ্যালঘু, কোন দিকে আমি তোমাদেরই লোক মমতা বন্দ্যোপাধ্যায় হতে চাইছেন। অন্তত এখন সেদিকেই আগামী দিনে দেখা যাবে যে তিনি কার লোক হন। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, নমস্কার।